ক্লাস 7 এর লেসন 6 এ আমরা একটা কবিতা পাচ্ছি। এই কবিতাটা আমি আগেই বলছি, কবিতাটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে দ্য ভ্যাগাবন্ড। দ্য ভ্যাগাবন্ড। আর কবিতা লিখেছেন কে? রবার্ট লুইস স্টিফেনসন। আমি আবার রিপিট করছি, কবিতাটা লিখেছেন রবার্ট লুইস স্টিফেনসন। STEVEN, স্টিভেনসন, SON। তো যদি রবার্ট লুইস স্টিভেনসন একটু বায়োডাটা দেখতে চাই, তো রবার্ট লুইস বেলফোর স্টিভেনসন ওয়াজ আ স্কটিশ পোয়েট। একজন স্কটল্যান্ডের লেখক ছিলেন, নভেলিস্ট ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, এসেইস্ট ছিলেন, যে বড় বড় মানে গল্প বা কবিতা লিখতেন, অ্যান্ড আ ট্রাভেল রাইটার, এবং একজন ভ্রমণ সম্বন্ধিত লেখক ছিলেন, মানে ভ্রমণ নিয়ে যিনি লেখালেখি করতে ভালোবাসতেন। হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত লেখাগুলো ইনক্লুড যে বিখ্যাত লেখাগুলোর মধ্যে ছিল ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জাকিল অ্যান্ড মিস্টার হেইড। মানে এই সমস্ত লেখাগুলো তারই লেখা, যার লেখাগুলো অন্যতম, তার লেখাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কটা। ঠিক আছে? তো রবার্ট লুইস স্টিফেনসন ছিলেন স্কটল্যান্ডের। এবার স্কটল্যান্ড কোথায়? যদি আমরা একটুকু ভূগোলের ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করি, তো স্কটল্যান্ডকে আমরা দেখতে পাবো ইউরোপ মহাদেশের যে উত্তর পশ্চিম দিকে একখানা দ্বীপ রয়েছে, সেই দ্বীপের একটা পোর্শন আই গেস ইংল্যান্ড, আর আরেকটা পোর্শন বোধ হয় আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ড, এখনকার আয়ারল্যান্ড যেটা, সেটাই তৎকালীন স্কটল্যান্ড নামে পরিচিত ছিল। ঠিক আছে? তো এবার কবিতাটা নিয়ে পড়ার আগে আমি একটুকু ডিসকাস করতে চাই যে কবিতার টাইটেলটা দিয়ে আমাদের কি গেস করাতে চাইছে। টাইটেলটা লেখা আছে দ্য ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড মানে যাযাবর। এবার যাযাবর কাদের বলা হয়? না, যাযাবর তাদের বলা হয় যাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই থাকার, আর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই যাওয়ার। সেই জন্যই ওরা হচ্ছে ভ্যাগাবন্ড। আর ভ্যাগাবন্ডদের কাজই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় শুধু চলে যাওয়া, ঘুরে বেড়ানো। ওদের ঘুরে বেড়ানোর ইংরেজিতে বলা হয় ওয়ান্ডার। কেন আমি ওদের ইংরেজিটা আলাদা বললাম? কারণ দেখো, আমরা স্বাভাবিক মানুষ, আমরাও তো ঘুরে বেড়াতে পছন্দ করি, কিন্তু আমাদের ঘোরাঘুরিটাকে জার্নি বলা হয়, ওদের ঘোরাঘুরিটাকে ভ্যাগাবন্ড লাইফ বলা হয়। আমাদের ঘুরতে যাওয়াটাকে ট্রাভেল বলা হয়, কিন্তু ওদের ঘুরতে যাওয়াটাকে খালি ওয়ান্ডার বলা হয়। কেন এরকম হয়? না, ব্যাপারটা হচ্ছে এই, আমরা যখন কোনো জায়গা ঘুরতে যাই তখন আমরা একটা উদ্দেশ্য নিয়ে যাই, আমরা কোনো একটা কার্য সিদ্ধির জন্য যাই, কোনো একটা কাজ করার জন্য যাই। মানে যদি গোদা বাংলায় বলি, আমরা কাজ ছেঁদে যাই, যেটা আমরা গোদা বাংলায় বলে থাকি অনেকেই। মানে যখনই কোনো জায়গা আমরা দেখা করতে যাই, আমরা কোনো স্বার্থ সিদ্ধি বা কোনো কারণ ছাড়া আমরা কিন্তু যাই না। আর যখনই আমার ওই জায়গার কাজ শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা ফিরে চলে আসি, কারণ আমাদের ঘর আছে, আর ঘরের প্রতি আমাদের একটা টান কাজ করে। কিন্তু ভ্যাগাবন্ড যারা হয়, তাদের যেহেতু ঘরই নেই আর যাদের কোনো যাওয়ার ঠিকানাই নেই, তাই তারা শুধু ঘুরে বেড়ায়। সেই জন্য তাদেরটাকে বলা হয় ওয়ান্ডার, আর আমাদেরটা হচ্ছে ট্রাভেল। তাদেরটা হচ্ছে ভ্যাগাবন্ড লাইফ, আর আমাদেরটা হচ্ছে জার্নি। যদিও আমার টার্মটা এখন মনে পড়ছে না, আই উইল আপডেট দ্যাট ইন লেটার। ঠিক আছে? তো টেক্সটটা তাহলে একটু শুরু করা যাক। তার মানে আমি হেডিং দেখে বুঝতে পারছি এমনই কোনো জীবন বা এমন কোনো জীবন শৈলী নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেটা ভ্যাগাবন্ডদের মতো বা যাযাবরদের মতো। ঠিক আছে? তো কবিতাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4খানা স্ট্যাঞ্জা রয়েছে, আর প্রত্যেকটি স্ট্যাঞ্জাতেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8খানা করে লাইন আছে। ঠিক আছে? তো লেটস রিড, পড়ে দেখা যাক। Give to me the life I love. আমাকে
সেই জীবনটা দাও যাকে আমি ভালোবাসি। লেট দ্য লেভ, তার ধারাটা গো, যেন বয়ে যায় বাই মি, আমার ওপর দিয়ে। লেভ মানে ধারা। কি বলতে চাইলো দু লাইনে? বলছে গিভ টু মি দ্য লাইফ, আমাকে সেই জীবনটা দাও, আই লাভ, যাকে আমি ভালোবাসি। অ্যান্ড লেট দ্য লেভ, তার ধারাটা, এই যে আমার পছন্দের জীবনের যে ধারাটা, তারা যেন আমার ওপর দিয়ে বয়ে যায়। আচ্ছা, ধারা বলতে আমরা কি বুঝি? ধারা বলতে আমরা এমন একটা জলের ধারাকে বুঝি। ধারা বললে আমরা স্পেসিফিক্যালি জলধারাকে বুঝি, একগুচ্ছ জলের একটা ঝর্ণার প্রতিকৃত রূপ, যেটাকে আমরা ধারা হিসাবে বলে থাকি। তো এখানে সেই জীবনটা যে আসছে তার ধারা, সেটাকে তিনি এই ধারার সঙ্গে তুলনা করে বলছেন যে তার সেই জীবনের ধারাটা যেন আমার উপর ঝরে পড়ে। যেমন নদী যেমন নদীর মধ্যে যে জলধারাটা সেই ঝর্ণা থেকে নিচে ঝরে পড়ে। ঠিক আছে? গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবনটা দাও যেটাকে আমি ভালোবাসি। আর লেট দ্য লেভ গো বাই মি, তার ধারাটা যেন আমার ওপর দিয়ে বয়ে যায়। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, দাও সেই আনন্দময় স্বর্গটাকে মাথার ওপরে, দাও সেই আনন্দময় স্বর্গটাকে মাথার ওপরে। অ্যান্ড দ্য বাইওয়ে, এবং কাঁচা রাস্তাটাকে, নাই মি। নাই একটা ওল্ড ইংলিশ, মানে পুরাতন কালের ইংরেজি, যেটা নতুন যুগের ইংরেজিতে নিয়ার হয়। নাই মানে হচ্ছে কাছে, তার মানে এখানে হচ্ছে কাঁচা রাস্তাটাকে আমার কাছে দাও। জলি হেভেন মানে হচ্ছে আনন্দময় স্বর্গ। ঠিক আছে? বেড ইন দ্য বুশ, ঝোপের মধ্যে বিছানা দাও। উইথ স্টার্স টু সি, দেখার জন্য তারাগুলোকে দাও। ব্রেড আই ডিপ, খাবার যেটা আমি চুবিয়ে নেব। ইন দ্য রিভার, নদীতে বা নদীর থেকে। দেয়ার্স দ্য লাইফ, সেটাই হচ্ছে জীবন। ফর এ ম্যান, একটা মানুষের জন্য, লাইক মি, আমার মতো, মানে আমার মতো মানুষের জন্য সেটাই হচ্ছে জীবন। দেয়ার্স দ্য লাইফ, সেটা হচ্ছে জীবন পদ্ধতি। ফর এভার, চিরকালের জন্য। কবি প্রথম স্ট্যান্জাটা দিয়ে কি বলতে চাইলো আর একটু অ্যানালিসিস করি। না, বলছি আমি যে জীবনটাকে ভালোবাসি সেই জীবনটা আমাকে দেওয়া হোক, আর এমন ভাবে দেওয়া হোক যেমন তার ধারাটা যেমন আমার উপর ঝরে পড়ে, যেমন নদীর জলধারাটা ঝর্ণা হয়ে মাটিতে ঝরে পড়ে। ঈশ্বরের আশীর্বাদ যেমন বৃষ্টি রূপে মাটিতে ঝরে পড়ে, সেই রকম যেন আমার পছন্দের জীবনের ধারা যেন আমার উপর ঝরে পড়ে। তারপরেই বলল যে মাথার ওপর আনন্দময় স্বর্গটাকে দাও। আনন্দময় স্বর্গ বলতে এখানে নোট করবে, আনন্দময় স্বর্গ বা জলি হেভেন বলতে এখানে পরিষ্কার আকাশকে বলা হয়েছে। পরিষ্কার আকাশের রূপক হিসাবে এখানে বলা হয়েছে জলি হেভেন বা আনন্দময় স্বর্গটাকে। কেন না, আমরা যদি পৌরাণিক ঘাটাঘাটি করি তো অনেকেই আমাদের এটা বিশ্বাস যে আকাশের অনেক উঁচুতে কোনো এক জায়গাতে আমাদের স্বর্গ আছে। সেই জন্য বলছে জলি হেভেন, এই আনন্দময় স্বর্গটাকে আমাকে দাও আমার মাথার উপরে, অর্থাৎ পরিষ্কার হাসি খুশি আকাশটাকে দাও আমার মাথার উপরে। অ্যান্ড দ্য বাইওয়ে, এবং কাঁচা রাস্তাটাকে নাই মি, আমার কাছে, আমার সামনে, আমার কাছে। তারপর বলছে বেড ইন দ্য বুশ, ঝোপের মধ্যে বিছানা। আচ্ছা, বিছানা বলতে আমরা এমন একটা জায়গাকে ভাবি যেখানে আমরা সারা দিনের ক্লান্ত বা ক্লান্তি অবস্থাকে আমরা কাটিয়ে উঠি, যাতে পরের দিন আমরা একটা ফ্রেশ মুড, ফ্রেশ মাইন্ড নিয়ে উঠতে পারি, তাই তো? তো সাধারণত বিছানা হয় আমাদের একটা ঘরের কোনায়, আমাদের ঘরের এমন একটা মানে ফ্রুটফুল আর চিলিং একটা জায়গা যেখানে আমরা খুব রিল্যাক্স ফিল করি। কিন্তু কবি এখানে বলছে আমাকে বিছানাটা দাও কোথায়? ঝোপের মধ্যে।
এগেন ঝোপের আড়ালে কবি বোঝাতে চাইছে প্রকৃতির মধ্যে। প্রকৃতির মধ্যে আমাকে এমন এক জায়গায় বিছানা করে দাও যেখান থেকে আমি তারা দেখতে পাবো। উইথ স্টার্স টু সি মানে দেখার জন্য অনেক তারা থাকবে আকাশে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, খাবার আমি ডুবিয়ে নেব নদীতে। মানে কি, নদীর মধ্যে আমি খাবারগুলো ডুবিয়ে ডুবিয়ে ভিজিয়ে খাবো না, আমি নদীর ভেতরে যে খাবার থাকে বা নদীর কাছাকাছি অঞ্চলে যে খাবার থাকে সেই অঞ্চলের খাবারগুলো আমি সংগ্রহ করব, যেমন বাকিরা কষ্ট করে সংগ্রহ করে। এই রকম একটা জীবন কবি ভালোবাসে, আর এতটাই ভালোবাসে তাই পরের লাইনে বলছে কি, দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, সেটাই হচ্ছে জীবন কবির মতো মানুষের পক্ষে। আমরা জানি কবি ট্রাভেল করতে খুব পছন্দ করে, তাই কবি ট্রাভেল যেহেতু ভালোবাসে সেজন্য বলছে যে আমার মতো ভ্রমণ প্রিয় একটা মানুষের পক্ষে ওইটাই হচ্ছে জীবন। আর এই যেইভাবে জীবনটা সাজানো, যেই পদ্ধতিতে এই জীবনটা কাটাবো, সেই জীবন পদ্ধতিটাই হচ্ছে আসল জীবন পদ্ধতি, যেটা চিরকালের মানে চিরকাল ধরে কবি ফলো করতে ইচ্ছুক বা কবি ফলো করতে চায়। ঠিক আছে, প্রথম প্যারাটায় যদি কোনো ডাউট হয় একটু পজ করে নিও, আমি টাইমটা মেনশন করে দিচ্ছি 11 মিনিট 39 সেকেন্ডস। ঠিক আছে, তোমরা আরও একবার রিপিট করে শুনে নিতে পারো, বা যদি আমি পারি তাহলে আমি একটা টাইম ল্যাপস মেনশন করে দেবো। ঠিক আছে, প্রথম প্যারার মধ্যে তাহলে এইটুকুই বুঝতে পারলাম যে কবি কতগুলো অদ্ভুত ডিমান্ড করে বসেছে। অদ্ভুত কেন? কারণ স্বাভাবিক মানুষ হিসাবে আমরা কখনো এইসব ডিমান্ড পছন্দই করি না, কখনো করি না। আশা করি ডিমান্ডগুলো বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি, কবি প্রথমে একটা পছন্দের জীবন চেয়েছে, যে পছন্দের জীবনের মধ্যে কি থাকবে না, আকাশ পরিষ্কার থাকবে, যেটাকে সে আনন্দময় স্বর্গ হিসাবে তুলনা করে বলছেন। সেকার মাঠ সামনে কাছে ওর থাকবে কাঁচা রাস্তা, আর ঝোপের মধ্যে বিছানা থাকবে, আকাশ ভরা তারা থাকবে দেখার জন্য, আর নদীর থেকে খাবার ডুবিয়ে নেবে। এটাই হচ্ছে তার কাছে জীবন, আর এই পদ্ধতিটাই হচ্ছে তার কাছে জীবন পদ্ধতি, যেটা সে চিরকাল ফলো করতে চেয়েছিল। ঠিক আছে, নেক্সট প্যারায় আসছি। নেক্সট প্যারায় বলছে কি, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, বলছে আঘাতটা যেন, এই আঘাতটা যেন শীঘ্রই বা দেরি করে আসে। কিসের আঘাত? না, নিজের এই যে পছন্দের জীবন, নিজের এই যে প্রিয় একটা জীবন, যেটা ফার্স্ট প্যারায় কবি উল্লেখ করলেন, সেই নিজের পছন্দের জীবনের যে ধারাটা বলছে কবির উপর ঝরে পড়ুক, সেই ঝরে পড়ার আনন্দের যে আঘাতটা, সেই আঘাতটা যেন শীঘ্রই তার জীবনে আসে বা দেরি করে আসে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছে, কবি তার পছন্দের যে জীবনটা এখনই উল্লেখ করলো, সেই জীবনটা যেন কবি শীঘ্রই বা তাড়াতাড়ি, শীঘ্রই বা দেরি করে হোক, যেন পায়, গ্যারেন্টি দিয়ে যেমন জীবনটা পায়। ঠিক আছে, লেট হোয়াট উইল বি ওভার মি, এখানে ও অ্যাপোস্ট্রফি ER যে লেখা আছে এটাকে বলা হয় ওভার, OVER। ঠিক আছে, ওটা মানে কি বলবো, রিদমিক রাইমিং স্কিমসের জন্য বা টেম্পোর জন্য ওটাকে অমিট করে দেওয়া হয় অ্যাপোস্ট্রফি দিয়ে। ঠিক আছে, তো বলবে কি, বলছে লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর যা হবে সেটা হতে দাও। মানে কবি একদম বেপরোয়া লেভেলে চলে গিয়ে বলছে যে আমি যে আমার প্রিয় জীবনটাকে আমি চাইছি, সেই পাওয়ার আনন্দটার আঘাতটা যেন, সেই ব্লোটা যেন শীঘ্র হোক বা দেরি করে হোক, আমি যেমন সেই আঘাতটা এনজয় করতে পারি, আর সেই আঘাতটা আমার ওপর পড়ায় আমার যা হবে সেটা হতে দাও, আই ডোন্ট কেয়ার, আমি কিচ্ছু মনে করি না। Give the face of earth around and the road before me, বলছে
পৃথিবী বলতে এখানে ভূপৃষ্ঠকে বলছে। ভূপৃষ্ঠের ফেস, আচ্ছা ফেস বলতে আমরা বুঝি আমাদের শরীরের সামনের যে অংশটা, যেটাকে দিয়ে আমরা কাউকে শনাক্ত করতে পারি। তাহলে ভূপৃষ্ঠের সামনের অংশ বলতে আমরা মাটিটাকেই বুঝতে পারছি। সেই ভূপৃষ্ঠটাকে, পৃথিবীর যে ফেস অফ আর্থ মানে পৃথিবীর যে মুখমণ্ডল মানে ভূপৃষ্ঠ, পৃথিবীর যে মুখমণ্ডল বা ভূপৃষ্ঠটাকে আমার অ্যারাউন্ড মানে আমার কাছে দাও, আমার সামনে এনে দাও, আর রাস্তাটাকে রাস্তাটাকে রাখো আমার আগে, আমার সামনে। ঠিক আছে? ওয়েলথ, ধন সম্পদ, আই সিক নট, ধন সম্পদের আমি খোঁজ করি না। হোপ নর লাভ, আশারও খোঁজ করি না, ভালোবাসারও খোঁজ করি না। নর এ ফ্রেন্ড, এমন একটা বন্ধুরও খোঁজ করি না, টু নো মি, যে আমাকে জানে। অল আই সিক, যা আমি খুঁজি, দ্য হেভেন অ্যাবাভ, মাথার ওপর স্বর্গটাকে, অ্যান্ড দ্য রোড, এবং রাস্তাটাকে, বিলো মি, আমার নিচে। কি বলতে চাইলো কবি এর মধ্যে? না, কবি এখানে একটা মানে যদি নোটিশ করি, কবির একটা অদ্ভুত রকমের বৃত্তৃষ্ণা তার নিজের জীবনকে নিয়ে আছে, সেটা স্ট্রংলি সে এখানে মানে কি বলবো এক্সপ্রেস করছে আমাদের সামনে। বলছে আমি যে আমার পছন্দের জীবনটা চাই, সেই পছন্দের জীবনটা পাওয়ার আনন্দের যে আঘাতটা, সেটা যেন শীঘ্রই বা দেরি করে হোক আমার জীবনে আসে। আমি যেমন আঘাতটাকে পাই, আর সেই আঘাতটা পাওয়ায় আমার যা হচ্ছে তা হতে দাও, আমি তার কোনো পরোয়া করি না। আমি কি পরোয়া করি না, বলছে আমাকে কেবল ভূপৃষ্ঠটাকে আমার সামনে রাখো, আর রাস্তাটাকে আমার আগে রাখো, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাব, যে ভূপৃষ্ঠের ওপর আমি চলে বেড়াবো। এবার কবি বলছেন অদ্ভুত তিনটে জিনিস কিন্তু নাকচ করে দিয়েছেন, যে তিনটে জিনিস আমরা কিন্তু ঘুরতে গেলেই সর্বদাই সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কি? ওয়েলথ, হোপ আর লাভ। ওয়েলথ মানে টাকা পয়সা, হোপ মানে আশা, আর লাভ মানে ভালোবাসা। বলছে টাকা পয়সার আমি খোঁজ করি না, আশারও খোঁজ করি না, ভালোবাসারও খোঁজ করি না। কেন এরকম বললো? আর বলছে কি, নর এ ফ্রেন্ড, এমন একটা বন্ধুরও খোঁজ করি না যে আমাকে চেনে, যে কবিকে চেনে এমন কোনো বন্ধুরও খোঁজ করছে না। তার মানে কবি এই যে আনন্দটা, কবির এই যে নিজের পছন্দের জীবনটা যে কবি পাবে, তার আনন্দটা কিন্তু কবি একাই ভোগ করতে চাইছে, কারোর সঙ্গে সেটা ভাগ করতে চাইছে না। ইটস লাইক আনমোল বাটারমারি, এই স্বাদের ভাগ হবে না, সেই রকম কবি এই জিনিসটা চাইছে, এই যে আনন্দটা চাইছে, সে আনন্দটা কিন্তু সে কবি পুরোপুরি নিজের জন্যই চাইছে, সেলফিশ ভাবে চাইছে। বলছে আমি কোনো টাকা পয়সা আমি চাই, প্রথমে তো বারণ করে দিয়েছে একটা বন্ধুকে চাইছি না, মানে বন্ধুর সঙ্গে সে এই জিনিসটা ভাগ করতে চাইছে না। তারপর বলছে কি, কোনো আশা আমি চাইছি নাই, কোনো ভালোবাসারও আমি খোঁজ করছি না, আর কোনো ওয়েলথ, কোনো ধন সম্পদেরও আমি খোঁজ করছি না। এই তিনটে জিনিস কেন বললো? কারণ যদি আমরা নোট করি, আমরা একটু ডিপলি ডিসকাস করি, আমাদের কিন্তু ভ্রমণের মানে টান কিন্তু এই তিনটে জিনিসকে বেশ করেই। আমরা কোনো জায়গা যদি ঘুরতে যাই, কোনো একটা আশা নিয়ে যাই, বা সেই জায়গার প্রতি আমার একটা ভালোবাসা আছে সেই জন্য যাই, কিংবা আমরা আমাদের ধন সম্পদ দেখানোর জন্য যাই, টাকা পয়সা দেখানোর জন্য যাই। এই তিনটে জিনিসই একটা অদ্ভুত রকমের পিছু টান তৈরি করে আমাদের ভ্রমণের ক্ষেত্রে। সেই জন্য কবি এই তিনটে জিনিসকেই নাকচ করে দিয়েছেন। এক হচ্ছে আশা, এক হচ্ছে ভালোবাসা, আর এক হচ্ছে টাকা পয়সা। আর এইসবের উপরেও তিনি আরো একটা জিনিস নাকচ করেছে, সে হচ্ছে এমন একটা বন্ধু
যাকে মানে যাকে যে কবিকে চেনে, মাই ব্যাড, হুম হু নোজ মি, যে কবিকে চেনে, কবি ওকে চেনে না, কবিকে যে চেনে সে এরকম বন্ধুকে সে নাকচ করছে। যে এই যে আমি আনন্দটা চাইছি, আনন্দটা কবি সেলফিশ ভাবে, স্বার্থপর ভাবে নিজের জন্যই চাইছে, আর কারোর সঙ্গে সে ভাগ করতে চাইছে না। তাহলে সে অ্যাকচুয়ালি কোন জিনিসটা চাইছে না, আসলে যে জিনিসটার খোঁজ করছে, সরি মাই ব্যাড, চাইছে না, খোঁজ করছে, যে জিনিসটা সে খোঁজ করছে সেটা বলছে অল আই সিক, যেটার আমি খোঁজ করি, দ্য হেভেন অ্যাবাভ, মাথার ওপর স্বর্গটাকে মানে আকাশটাকে, অ্যান্ড দ্য রোড, এবং রাস্তাটাকে, বিলো মি, আমার নিচে। আর কিছু কবি খোঁজ করছে না। ঠিক আছে, চলো এবার নেক্সট স্ট্যান্ডাতে মুভ করা যাক। ঠিক আছে, এটা বোধ হয় 21 minutes and 2 seconds। ঠিক আছে, নেক্সট স্ট্যান্ডা। তো যদি আমরা একটু নোট করি দুটো প্যারাকে, প্রথম প্যারাতে কবি অদ্ভুত কতগুলো জিনিস চাইলো, তারপর সেকেন্ড স্ট্যান্ডাতে সেই জিনিসগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা তীব্রভাবে চাইছে তার উল্লেখ করলো। আবার প্রথম যে এটা হচ্ছে একটা সেট, প্রথম দুটো স্ট্যান্ডা হলো কবির একখানা সেট, তারপরে কবি আরো একটা মানে আইদার অর সিচুয়েশন তৈরি করছে, দিয়ে আরো একখানা সেটের কথা কবি বলছেন, যেখানে থার্ড প্যারাতে, থার্ড স্ট্যান্ডাতে বোধ হয় কবি আরো একটা মানে উইশ লিস্টের উল্লেখ করবে, আবার ফোর্থ স্ট্যান্ডায় বোধ হয় সেই উইশ লিস্টের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো মেনশন করবে। ঠিক আছে, কেন দেখো কবিতার প্রথমেই শুরু হয়েছে কি বলে না, থার্ড স্ট্যান্ডার দিকে দেখো, অর লেট অটাম ফল অন মি, অথবা শীতকাল আমার ওপর যেন ঝরে পড়ে, হোয়ার আ ফিল্ড আই লিঙ্গার, যখনই দূরে কোনো মাঠে আমি ঘুরে বেড়াবো, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, গাছে থাকা পাখিদের চুপ করিয়ে দিয়ে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, আমার নীল রঙের আঙ্গুলটার ওপর কামড় বসিয়ে দিয়ে। আচ্ছা, আঙ্গুলখানা নীল কেন বলছে? ওয়েল, এখানে কতগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমার কথা বলার আছে, যেগুলো আমি হয়তো কবিতাতে ভুল মেনশন করব মনে হলো তোমার, কিন্তু যদি ভালো করে নোট করি সেগুলো কিন্তু মোটেও ভুল নয়, অতটাও এরর নয়। কি দেখো, অটাম মানে আমি বললাম এখানে শীতকাল, লেট দ্য অটাম ফল অন মি, আমার ওপর যেন শীতকাল ঝরে পড়ে, হোয়ার, যখনই, হোয়ার আ ফিল্ড, যখন যেখানে দূরে, আই লিঙ্গার, যখন আমি ঘুরে বেড়াবো, যখন দূরে কোথাও একটা জমিতে আমি ঘুরে বেড়াবো তখনই আমার উপর যেন শীতকাল ঝরে পড়ে। কেন অটাম মানে আমি শীত কেন মেনশন করলাম? বিকজ কারণ আমাদের কবি হচ্ছেন স্কটল্যান্ডের নিবাসী, আর আমরা ভালোভাবেই জানি যে স্কটল্যান্ডে শীতকাল যেটা হয় সেটা খুব তীব্রভাবে হয়, খুবই ব্রুটাল একটা সিজন। তাই অটাম যে শরৎকালের কথা বলা হচ্ছে সেটা একটু লাইট, সেটা একটুকু মানে বলা যায় কি বলবো, সেটা মানে হালকা শীতকাল, যদি আমি বলি হালকা শীতকাল অ্যাকচুয়াল যদি বলতে চাই, মানে সেটা শরৎকালের পর হেমন্ত, তারপরে শীতকাল আসে, মানে শরৎ হচ্ছে শীতের দোয়ার, সেই জন্য হালকা শীতকাল হিসাবে শরৎকালকে আমি এখানে শীতকাল বললাম। ঠিক আছে, তারপর বলছে যে শীতকালটা কেমন ভাবে এখানে নামবে, সেটাও কবি এখানে বলল যে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, পাখিটাকে, পাখিদের, গাছের উপর থাকা পাখিদের চুপ করিয়ে দিয়ে, তারপর বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, নীল রঙের আঙ্গুলটাকে, নীল রঙের যে আঙ্গুলটা সেটাকে কামড়ে দিয়ে। এবার আঙ্গুল সাধারণত নীল রঙের হয় না, আমরা যদি এখনই হাতের দিকে তাকাই আমাদের আঙ্গুলগুলো যথারীতি স্কিন কালারে আর পিঙ্কিশ টাইপের একটা টেক্সচার নিয়ে থাকে, কিন্তু হাতটাকে এখানে বলছেন, হাতের আঙ্গুলগুলো বলছেন ব্লু,
তার মানে কবি বলছেন যে হাতটা যেটা আমার অলরেডি ঠান্ডা হয়ে আছে, আমরা জানি যে হাত নীল রঙের কখন হয়, যখন হাতের মধ্যে ব্লাড ফ্লো হয় না, কিংবা হাত যখন আমার ঠান্ডা হয়ে যায়। কার্টুনে যদি আমরা মানে রেফারেন্সকে নোট করি, তাহলে হাত যখন আমাদের ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু নীল হয়ে যায়। সেই জন্য বলছে যে ঠান্ডা কিভাবে আসবে না, বলছে আমার যে হাতগুলো অলরেডি ঠান্ডা হয়ে আছে, স্বাভাবিকই, স্কটল্যান্ডের মানুষ শীতকাল ওখানে থাকাই স্বাভাবিক, তো সেই হালকা শীতকালেও যে যতটুকু আমার হাত ঠান্ডা হয়ে আছে, সেই হাতটাকেও যেন আরো ঠান্ডা করে দেয়। বাইটিং, কামড়ে দিয়ে, দ্য ব্লু ফিঙ্গার, নীল রঙের আঙ্গুলগুলোকে। তারপরে কি বলছে, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, সেই বরফে বা তুষারে ঢাকা মাঠগুলো সেটা সাদা হয়ে আছে। কিরকম? অ্যাজ মিল, খাবারের মতো সাদা হয়ে আছে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, মানে যে আগুনশালা, যেখানে আগুন জ্বালানো হয়েছে সেই আগুনশালাটাকে গরম লাগছে। আর হ্যাভেন, HAVEN, হ্যাভেন, হ্যাভেন HEAVEN, হেভেন, আর HAVEN, হ্যাভেন, দুটোর মানে কিন্তু আলাদা। HEAVEN, হেভেন মানে হচ্ছে স্বর্গ, মানুষ মরে গেলে যেখানে যায়। আর HAVEN, হ্যাভেন মানে হচ্ছে একটা নিরাপদ জায়গা, একটা মানে আশ্রয়ের জায়গা, নিরাপদ আশ্রয়ের জায়গা। তো বলছে যে উষ্ণ যে আগুনশালাটা আমার একটা নিরাপদ জায়গা মনে হবে। নট টু অটাম উইল আই ইয়েল্ড, এইরকম শীত কিন্তু আমি চাই না। নট টু উইন্টার, এইরকম শীতও, ইভেন এরকম শীতও আমি চাই না। সিম্পলি মানে এইরকম, এখানে অটামকে যদি তোমরা চাও সুবিধার জন্য শরৎ হিসাবে মেনশন করতে পারো। তো আমাদের থার্ড প্যারাটা যদি আমরা নোট করি, তো এখানে বলছে কি, অর লেট অটাম ফল অন মি, হালকা শীত বা শরৎ যেন আমার ওপর ঝরে পড়ে, আমার ওপর পড়ে। হোয়ার অ্যাফিল্ড, যখন দূরে কোনো মাঠে, আই লিঙ্গার, আমি হেঁটে চলে বেড়াবো। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, পাখিগুলোকে যেগুলো গাছের উপর আছে তাদের চুপ করিয়ে দিয়ে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, আমার নীল রঙের আঙ্গুলটাকেও কামড়ে দিয়ে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, সেই মাঠঘাট যেটা তুষারে ঢাকা মাঠঘাট যেটা খাবারের মতো সাদা হয়ে আছে। আর আগুনশালা, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, আগুনশালাটা যখন নিরাপদ মনে হবে, সেই রকম শীতকাল কিন্তু চাইছে না। দেখো তারপরে বলছে নট টু অটাম উইল আই ইয়েল্ড, এইরকম শীত আমি, এইরকম হালকা শীত আমি চাই না, মানে এইরকম শরৎও আমি চাই না। নট টু উইন্টার ইভেন, এইরকম শীতও আমি চাই না। ঠিক আছে? যদি মানেটা বুঝতে না পারো, এই পোর্শনটা আবার ব্যাক করে শুনে নিও, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো আসছি আমরা ফোর্থ স্ট্যান্জাতে। বলছে কি, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, এই আঘাতটা যেন আমার ওপর শীঘ্রই আসে বা দেরি করে আসে। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর যা হচ্ছে তা হতে দিও, আমার ওপর যা হবে তা হতে দিও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর যে মুখমণ্ডল বা ভূপৃষ্ঠটাকে আমার সামনে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, রাস্তাটাকে আমার আগে দাও। ওয়েলথ, ধন সম্পদের, আই আস্ক নট, আমি চাই না। হোপ নর লাভ, আশাও চাই না, ভালোবাসাও চাই না। নর এ ফ্রেন্ড, এমন কোনো বন্ধুও চাই না। টু নো মি, যে আমাকে জানে। অল আই আস্ক, যা আমি চাই। দ্য হেভেন অ্যাবাভ, মাথার ওপর স্বর্গটাকে। অ্যান্ড দ্য রোড, এবং রাস্তাটাকে। বিলো মি, আমার নিচে।
আচ্ছা, কবিতাটার দিকে যদি আমি নোট করি, 4টে প্যারার মধ্যে, 4টে স্ট্যান্জার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো স্ট্যান্জা, যেটা হচ্ছে স্ট্যান্জা 2 আর স্ট্যান্জা 4, অনেকটাই একই রকমের আর রিপিট হয়েছে। কেন রিপিট হয়েছে? এক্ষেত্রে আমি একটুকু কবির বায়োডাটা নিয়ে আমি টেনে নিয়ে আসব, কবির বায়োডাটা নিয়ে বলার চেষ্টা করব। যেটা হয়েছে কি, যে কবি আমাদের রবার্ট ফ্রস্ট, যে কিনা স্কটল্যান্ডে থাকতো, তার খুব কম বয়স থেকে একটা মানে অদ্ভুত রকমের শরীর খারাপের তিনি আক্রান্ত হয়ে পড়েছিলেন, যার ফলে তাকে যার ফলে সে বাধ্য হয়েছিল যে একটা ঘরে গৃহবন্দী হয়ে থাকতে, বাইরে তার ঘোরাফেরা হতোই না। যে কবি ভ্রমণ পছন্দ করত, তার বয়সের একটা পার্টিকুলার স্টেজের পরেই সে ভ্রমণ করা একরকম ছেড়ে দিতে বাধ্য হয়। এবার স্বাভাবিক ভাবো, যে কবি ভ্রমণ করতে ভালোবাসে, তাকে যদি একরকম বাড়িতে থাকার জন্য বাধ্য করে দেয় কোনো রোগ, সেটা কি কবি মেনে নিতে পারবে? স্বাভাবিকভাবে কেউই মেনে নিতে পারে না, কবিও মেনে নিতে সেটা পারেনি। তাই তিনি প্রথম দুটো প্যারা আর লাস্টের দুটো প্যারাতে দুটো আইদার অর সিচুয়েশনের তৈরি করেছে। প্রথম দুটো প্যারাকে যদি আমরা নোট করি, প্রথম দুটো প্যারা হচ্ছে, যদি আমরা ভালো করে একটু মানেটার দিকে লক্ষ্য করি, প্রথম দুটো প্যারায় কবি আইডিয়াল ভ্যাগাবন্ড লাইফকে তিনি ডিনোট করেছেন, উল্লেখ করেছেন। আদর্শ যাযাবরের জীবনকে কবি কিন্তু উল্লেখ করেছেন, যেটা কবি পছন্দের। ঠিক আছে, কবি দেখো প্রথমেই বলেছিল কি, প্রথম লাইনটা যদি আমরা রিকল করি, প্রথমেই কবি বলেছিল যে আমাকে সেই জীবনটা দাও যেটা আমি ভালোবাসি। আমি ভালোবাসি মানে কবির সেই জীবনটাকে চাইছে যেটা একটা ভ্যাগাবন্ডের জীবন হয়। ঠিক, একটা ভ্যাগাবন্ড, একটা যাযাবর যেই রকম ভাবে জীবন কাটায়, সেই রকম ভাবে কবি জীবনটা চাইছিল, আর সেটাকে কবি নিজে আদর্শ জীবন বলে মনে করেছিল। কেন না, ফার্স্ট প্যারার শেষের দিকটা যদি আমরা মনে করি, বলছে দ্যাটস দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি। আমাদের মতো মানুষের পক্ষে, আমাদের মতো মানুষদের পক্ষে ওটা হচ্ছে জীবন। দ্যাটস দ্য লাইফ, মানে লাইফটা সেখানে জোর দিয়ে বলছেন, তার মানে এখানে তিনি আদর্শ যাযাবরের জীবনটা তিনি উল্লেখ করেছেন। এবার দেখো, আমাদের আমাদের লাইফস্টাইলকে যদি আমরা ভাগ করি, আমাদের জীবনটাকে যদি আমরা ভাগ করি, সেই জীবন কিন্তু দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আইডিয়াল লাইফ, যেটা আদর্শ জীবন, আর একটা হচ্ছে রিয়ালিটি, যেটা বাস্তব জীবন। আদর্শ জীবন সেটা যেটা আমাদের লক্ষ্য হয়, যেটা আমরা মনে প্রাণে চাই। আর রিয়ালিটি হচ্ছে সেই জীবন যেটা প্রকৃত পক্ষে সম্ভব হয়, যতদূর আমরা সেটাকে অ্যাচিভ করতে পারি, যেটা ইজিলি অ্যাচিভেবল। ঠিক আছে, সেই জন্য আমি বললাম আইদার অর সিচুয়েশন। কেন না, প্রথম দুটো স্ট্যান্জার প্রথম প্যারাতে কবি যাযাবরের আদর্শ জীবনকে উল্লেখ করেছেন। তাই আদর্শ জীবন উল্লেখ করার জন্যই, আদর্শ জীবন যেহেতু আমরা লাভ করতে পারি না, লাভ করা কষ্টকর হয়, সেই জন্যই কবি সেকেন্ড প্যারায় বলেছেন, সেই আদর্শ জীবন পাওয়ার আনন্দটা আমাকে শীঘ্রই বা দেরি করে দাও, কিন্তু যেন দাও, আর আমার উপর যা হচ্ছে হতে দাও। তারপরে তিনি বলেছেন কি, সেই আদর্শ জীবন লাভ করতে আমার কোনো বন্ধু বান্ধবের আমি খোঁজ করি না, আমি আশা আর ভালোবাসার খোঁজ করি না। কেন না, কারণ ওটা আদর্শ জীবন। আদর্শ জীবন স্বাভাবিক পক্ষে কেউই পায় না। আই রিপিট, আদর্শ জীবন কেউই লাভ করতে পারে না। সেই জন্যই কবি বলছে আমি খোঁজ করি না। কেননা যদি আদর্শ জীবন বাই চান্স কবি পেয়ে যায়, তাহলে ভালো, কোনো টেনশন নেই।
সেই জন্য দেখো ও বলছে, ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর এ ফ্রেন্ড টু নো মি, অল আই সিক ইজ দ্য all I seek the heaven above and the road below me. মানে কি, কবি খোঁজ করছে, মানে কেউ যদি তাকে আদর্শ জীবনটা প্রোভাইড করে, কবি মানা করবে না অ্যাকসেপ্ট করতে। কিন্তু এগেন আদর্শ জীবন পাওয়া খুব কষ্টের, সেই জন্য কবি সেকেন্ড প্যারাতে সিক ওয়ার্ডটাকে ইউজ করেছেন, মানে খোঁজ করি না, খোঁজ। আমি আবার রিপিট করছি, সিক বা খোঁজ ওয়ার্ডটা ইউজ করেছেন এই কারণেই, কারণ প্রথম প্যারাতে কবি আদর্শ যাযাবরের জীবনগুলোকে বলেছেন। আদর্শ মানে অ্যাকচুয়াল যারা যাযাবর হয় তারা ওই রকম ভাবেই জীবন কাটায়, ঝোপের মধ্যে বিছানা করে, এদিক সেদিক ঘুরে বেড়ায়, মাথার উপর আকাশ আছে পরিষ্কার, আর পায়ের সুন্দর কাঁচা রাস্তা, যেদিকে খুশি ঘুরে বেড়ায়, কোনো বাধা নেই, কোনো ক্যাচ নেই, একদম ইজি লাইফ। ঠিক আছে, কিন্তু থার্ড আর ফোর্থ প্যারার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কবি কিন্তু রিয়েলিটিতে ফিরে এসেছে। প্রথম দু প্যারায় যদি আমরা আবারও নোট করি, কবি কিন্তু নিজের বৃত্তৃষ্ণা, একটা নিজের এই যে বাস্তব জীবন নিয়ে যে বৃত্তৃষ্ণা, সেটা কিন্তু স্পষ্ট বলেছে। কিন্তু কবি পরক্ষণে বুঝতে পেরেছেন যে যাই হোক, ওটা আদর্শ জীবন, ওটা আমি লাভ করতে পারবো না। সেই জন্য থার্ড আর ফোর্থ প্যারাতে থার্ড প্যারাতে এসে তিনি বাস্তব জীবনটার কথা বলেছেন। বাস্তব যে জিনিসটা কবি অ্যাকচুয়ালি চাইছেন সেটা বলেছেন, যে আমি এমন একটা শীতকাল দেখতে চাই, যে শীতকাল আমাকে আগুনশালার সামনে বসতে বাধ্য করবে না, যে শীতকাল আমার জমিগুলোকে তুষার দিয়ে, বরফ দিয়ে ঢাকা করে দেবে না, আর ঢাকা যদি করেও সেই সাদা বরফের মাঠগুলো দেখতে খাবারের মতো মনে হবে না। ঠিক আছে, কারণ কবি যেহেতু অসুস্থতায় ভুগছে, তাই স্কটল্যান্ডের এইরকম বরফে ঢাকা শীতকাল দেখে দেখে কবি বিরক্ত হয়ে গেছে, কবি বিরক্তি বোধ করছেন এইরকম শীতকাল দেখে। সেই জন্য দেখো কত সুন্দর একটা স্নিগ্ধ শীতকালের কবি তুলে ধরেছেন আমাদের সামনে, যে আমাদের স্কটল্যান্ডে যদি হালকা শীতকাল নামে, when the autumn fall, সেই অটামটা কেমন ভাবে আসবে না, গাছ যে আছে সেই গাছে বরফ নেই, গাছের মধ্যে পাখি আছে, সেই পাখিগুলোকে চুপ করিয়ে দিয়ে আসবে, মানে চারপাশটা শান্ত থাকবে, আর আমার যে অলরেডি ঠান্ডা হাতটা হয়ে আছে, সেই ঠান্ডা হাতটাকে আর একটুকু ঠান্ডা করে দিয়ে আসবে, মানে সেটা বিয়ারেবল, সেটা আমি সহ্য করতে পারবো। আমার যে আঙ্গুলগুলো, আমার যে প্রত্যেকটা ফিঙ্গার যেটা ব্লু হয়ে গেছে ঠান্ডাতে, সেইগুলো আর একটু জাস্ট ঠান্ডা হলে আমি সহ্য করতে পারবো, এইরকম ঠান্ডা করে যেন অটামের শীতটা নামে। কিন্তু সেই শীতকাল যদি আবার পরেই 4 লাইনে বলে, সেই শীতকাল যদি আবার চেঞ্জ হয়ে যায় সেই রেগুলার শীতকালে, যেটা কবি দেখে দেখে অভ্যস্ত, এই বরফ পড়ছে, এই মাঠ ঢাকা সাদা হয়ে গেছে চারপাশ, আর আগুনশালাতে বসে সারাদিন কাটাতে হয়, সেই শীতকাল কবি কিন্তু একদমই পছন্দ করেনি। দুবারই কিন্তু বলেছে, নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। এইরকম হালকা শীতকালও পছন্দ করে না, আর এইরকম শীতও কবি পছন্দ করে না। ঠিক আছে, আর এই যে রিয়েল ওয়ার্ল্ডের এই অ্যাকচুয়াল জিনিসটা কবি যে চাইছে, এই যেটা কবির অ্যাকচুয়াল চাওয়া, সেই চাওয়ার মধ্যে কবি চেয়েছেন যে এই জিনিসটা যে আমি চাইছি অ্যাকচুয়ালি, এই চাওয়াতে যেন কোনো বন্ধু আমার ভাগ না বসায়, আর এই চাওয়াতে যেন কোনো টাকা পয়সা, আশা, ভালোবাসার মতো পিছু টান যেমন আমার বাধা না হয়ে দাঁড়ায়। আমি চাই যে আমার ওপর একটা সুন্দর আকাশ হোক, স্বর্গটা যেন আমার মাথার উপর থাকে, আর রাস্তাটা যেমন আমার নিচে থাকে, যাতে আমার এই অসুস্থ শরীর নিয়েও আমি ঘুরতে যেতে পারি। ঠিক আছে,
তো এটা একটা খুব সুন্দর একখানা পোয়েম, যেখানে কবি নিজের মানে হার্ডেস্ট লংগেস্ট ডিজায়ারকে ব্রুটালি এক্সপ্রেস করেছেন আমাদের সামনে, যার নাম হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। বাই দ্য ওয়ে, কবিতাটা অত্যন্ত সুন্দর, মন দিয়ে পড়ার তোমরা চেষ্টা করবে। যেটুকু পোর্শন বুঝতে পারবে না, আই উইল সাজেস্ট কি ওইটুকু পোর্শনটা তুমি আবার রিপিট করো, আবার ওই জায়গাটা আমি চেষ্টা করব মার্ক করার, টাইম ল্যাপস দেওয়ার, তোমরা আবার রিপিট করার চেষ্টা করো, ঠিক আছে? আর এই কবিতাটা মন দিয়ে পড়ো। কোনো কোয়েশ্চেন যদি ডাউট হয় প্লিজ আমাকে আস্ক করো, আমি আবার রিপিট করে দেবো। টিল দেন, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।